হ্যালো বন্ধুরা, মাধ্যমিক ২০২৬-এর সমস্ত পরীক্ষার্থীদের স্বাগত। ভূগোলে যারা দারুণ একটা স্কোর করার স্বপ্ন দেখছ, তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। আচ্ছা, সত্যি করে বলো তো, ভূগোল বইটা খুললেই কি একটা টেনশন হয়? মনে হয় বাবা, এত নদী, হিমবাহ, বায়ুমণ্ডল, ভারতের এত কিছু কি করে সব মনে রাখব? এই চিন্তাটা কিন্তু শুধু তোমার একার নয়, অনেকেরই হয়। কিন্তু আমি বলছি, আর কোনো চিন্তা নেই। আজকের এই ক্লাসটা যদি মন দিয়ে করো, আমি গ্যারান্টি দিচ্ছি ভূগোলের ভয় তো কাটবেই, বরং ৯০% নম্বর তোমার হাতের মুঠোয় চলে আসবে। তাই আর দেরি না করে খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, কারণ আজকের পর তোমার রেজাল্ট কিন্তু বদলে যেতে চলেছে। চলো তাহলে দেখে নিই আমাদের আজকের গেম প্ল্যানটা কি। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে ভূমিরূপ গঠন প্রক্রিয়া, তারপর বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল, এরপর বর্জ্য ব্যবস্থাপনা, যেটা থেকে নম্বর তোলা কিন্তু খুব সোজা। তারপর ভারতের ভূগোল ও অর্থনীতি, আর সবশেষে ম্যাপ পয়েন্টিং। আর একদম শেষে থাকবে একটা ফাটাফাটি রিভিশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নামটা শুনে কঠিন লাগছে? একদম না। বহির্জাত প্রক্রিয়া মানে আর কিছুই না, প্রকৃতির সেই সব শক্তি, যেমন ধরো নদী, বাতাস, বরফ, যারা পৃথিবীর ওপরটা মানে ভূপৃষ্ঠকে প্রতিনিয়ত একটু একটু করে বদলে দিচ্ছে। চলো দেখি এই চ্যাপ্টার থেকে কি কি পড়তেই হবে। দেখো, মাধ্যমিক ২০২৬-এর জন্য এই চ্যাপ্টার থেকে দুটো বড় প্রশ্নকে তো তুমি স্টার মার্ক দিয়ে রাখতেই পারো। ১ নম্বর, নদীর ক্ষয়কাজের ফলে তৈরি হওয়া যে কোনো ৩টে ভূমিরূপ, আর হ্যাঁ, ছবি কিন্তু মাস্ট। আর ২ নম্বর হলো হিমবাহ আর তার গলে যাওয়া জলের মিলিত কাজের ফলে তৈরি ভূমিরূপ। এই দুটো প্রশ্ন কিন্তু ছেড়ো না। আর ছোট প্রশ্নের জন্য বারখান, ইনসেলবার্জ আর নদীর মোহনা, এই ৩টে সংজ্ঞা ভালো করে দেখে নিও। নদীর ক্ষয়কাজের কথায় যখন এলাম, তখন গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্যটা তো আসেই। এটা পরীক্ষায় প্রায় দেয়। খুব সোজাভাবে মনে রাখো, যখন নদী খুব শক্ত পাথরের মধ্যে দিয়ে বয়ে যায়, তখন দুপাশটা খাড়া রেখে একটা গভীর ভি অক্ষরের মতো উপত্যকা তৈরি করে, ওটাই হলো গিরিখাত। আর ক্যানিয়ন, ওটা হলো গিরিখাতেরই একটা বড় দাদা বলতে পারো। এটা মূলত শুকনো এলাকায় নরম পাললিক শিলায় তৈরি হয়। আর এর দুপাশের ঢালগুলো অনেকটা সিঁড়ির ধাপের মতো দেখতে হয়। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের কথা তো শুনেইছ। ব্যাস, এইটুকু লিখলেই ফুল মার্কস। এবার আসছি হিমবাহ আর জলধারার মিলিত কাজের কথায়। এর মানে কি? খুব সিম্পল। ভাবো, একটা বিশাল বরফের চাই মানে হিমবাহ যখন গলতে শুরু করে, তখন সেই বরফকলা জল আর বরফটা একসঙ্গে মিলেমিশে কিছু অদ্ভুত সুন্দর ভূমিরূপ তৈরি করে। এই কনসেপ্টটা মাথায় রাখলেই উত্তর লেখাটা জলভাত হয়ে যাবে। চলো এবার আমরা চলে যাই আমাদের পরের খুব গুরুত্বপূর্ণ দুটো টপিকে, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবেই আসবে। বায়ুমণ্ডল থেকে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্যটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। মূল পার্থক্যগুলো কি কি? দেখো, ট্রোপোস্ফিয়ার হলো একদম নিচের স্তর, যেখানে আমরা থাকি। এই যে ঝড়, বৃষ্টি, মেঘ, সব কাণ্ড কারখানা এখানেই ঘটে। আর এখানে যত ওপরে উঠবে তত ঠান্ডা বাড়বে, মানে তাপমাত্রা কমবে। ঠিক তার ওপরের স্তরটাই হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানকার হিরোকে জানো? ওজোন লেয়ার, যেটা আমাদের সূর্যের মারাত্মক রশ্মি থেকে বাঁচায়। আর এই কারণে এখানে ঠিক উল্টোটা হয়, মানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, এটাও খুব জরুরি একটা টপিক। এর ফলগুলো কিন্তু আমরা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি। ভাবো, বরফ গলে গিয়ে সমুদ্রের জল বাড়ছে, যার ফলে আমাদের সুন্দরবনের মতো নিচু জায়গাগুলো ডুবে যাওয়ার ভয় বাড়ছে। আবার কোথাও সাংঘাতিক বন্যা, তো কোথাও ভয়ঙ্কর খরা হচ্ছে। এর ফলে চাষবাস, পশুপাখি সবার জীবনই বিপদে পড়ছে। এই পয়েন্টগুলো গুছিয়ে লিখলেই নম্বরটা ভালো আসবে। এবার বাড়িমণ্ডল। এখান থেকে ৫ নম্বরের জন্য একটা প্রশ্ন প্রায় পাকা। জোয়ার ভাটা কেন হয়? আসল কারণটা হলো চাঁদ আর সূর্যের টান, মানে মহাকর্ষ শক্তি। তবে একটা কথা মনে রাখবে, চাঁদ আকারে ছোট হলেও পৃথিবীর অনেক কাছে থাকে, তো তাই ওর টানটাই কিন্তু বেশি কাজ করে। আর হ্যাঁ, একটা সুপার টিপস দিচ্ছি, মনে রাখবে, জোয়ার ভাটার উত্তর যখনই লিখবে, একটা পরিষ্কার ছবি কিন্তু আঁকতেই হবে। ভূগোলে ছবি মানেই কিন্তু এক্সট্রা মার্কস। ছবিটা ঠিকঠাক আঁকলে পরীক্ষক খুশি হয়ে পুরো নম্বর দিতে বাধ্য হবেন। আমাদের পরের অধ্যায়টা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে নম্বর তোলাটা খুবই সোজা। তাই এই অংশটা একদম ছাড়া যাবে না। এই চ্যাপ্টার থেকে 3R বা 3R পদ্ধতিটা অবশ্যই পড়ে রাখবে। কি এই 3R? প্রথম আর হলো রিডিউস, মানে ব্যবহার কমানো। যেমন ধরো, প্লাস্টিকের ক্যারি ব্যাগের বদলে বাজার করতে কাপড়ের থলে নিয়ে গেলে। দ্বিতীয় আর হলো রিইউজ, মানে একটা জিনিসকে বারবার ব্যবহার করা।
যেমন জ্যামের কাঁচের বোতলটা না ফেলে দিয়ে তাতে তুমি জল রাখলে বা অন্য কিছু রাখলে। আর তৃতীয় আর হলো রিসাইকেল, মানে পুরনো জিনিস থেকে নতুন জিনিস বানানো। যেমন পুরনো খবরের কাগজ দিয়ে ঠোঙা বানানো হয়, দেখেছ তো? ব্যাস, এই 3টে পয়েন্ট উদাহরণ দিয়ে মনে রাখলেই হবে। আরেকটা কমন প্রশ্ন হল জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য। নাম দুটো কঠিন হলেও ব্যাপারটা খুব সহজ। যে ময়লাগুলো মাটিতে রাখলে নিজে থেকেই পচে গিয়ে মাটির সাথে মিশে যায়, যেমন ধরো সবজির খোসা, কাগজ, ফেলে দেওয়া খাবার, সেগুলো হলো জৈব ভঙ্গুর। আর যেগুলো হাজার বছরেও মেশে না, যেমন প্লাস্টিক, কাঁচের বোতল, সেগুলোই হলো জৈব অভঙ্গুর। এখানে একটা কমন ভুল কিন্তু অনেকেই করে, উদাহরণগুলো গুলিয়ে ফেলে। অনেকে ভাবে কাগজ তো সহজে নষ্ট হয় না, তাহলে হয়তো এটা জৈব অভঙ্গুর হবে। একদম না, কাগজ কিন্তু জৈব ভঙ্গুর। এই জায়গাটা একটু সাবধানে খেয়াল রেখো। আচ্ছা, এবার আমরা ভারতের ভূগোলে ঢুকছি। আমি জানি এই অংশটা অনেকের কাছেই বেশ কঠিন লাগে। সিলেবাসটা অনেক বড় তো, কিন্তু চিন্তা করো না, আমি এমন কয়েকটা বাছাই করা প্রশ্ন বলে দেব যেগুলো তৈরি করলেই এই বড় অংশটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্নকে তো ডবল স্টার দিয়ে রাখো। 1, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা, আর 2, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। আমার মন বলছে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব সোজা। ভাবো, উত্তর ভারতের নদী যেমন গঙ্গা, যমুনা, এদের জন্ম হয়েছে হিমালয়, তাই বরফ গলা জলে এরা সারা বছরই ভর্তি থাকে। আর এরা যেহেতু লম্বা সমভূমির ওপর দিয়ে বয়ে যায়, তাই নৌকো, স্টিমার চলতে পারে। আর অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলো যেমন গোদাবরী, কৃষ্ণা, এরা বৃষ্টির জলের ওপর নির্ভর করে, তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় জল কমে যায়। আর এরা যেহেতু এবড়োখেবড়ো মালভূমির ওপর দিয়ে ছোটে, তাই খুব খরস্রোতা হয়, নৌকো চালানো যায় না। ভারতের অর্থনীতি থেকে কৃষি আর শিল্প হল হট টপিক। কৃষির মধ্যে এবছরের জন্য চা বা কফি চাষের অনুকূল পরিবেশটা খুব ইম্পর্ট্যান্ট। স্লাইডে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করবে না, বুঝে পড়বে। যেমন চা চাষের জন্য ঢালু জমি কেন দরকার? কারণ চা গাছির গোড়ায় যদি জল জমে থাকে তাহলে গাছটা পচে মরে যাবে, তাই এমন ঢালু জমি দরকার যাতে জলটা গড়িয়ে নেমে যায়। ব্যাপারটা বুঝলে তো? এভাবে বুঝে পড়লে আর ভুলবে না। একদেশী ভবন শব্দটা শুনে ভয় পেও না। এর মানে হলো কোনো একটা জায়গায় একসঙ্গে অনেকগুলো একই ধরনের কলকারখানা গড়ে ওঠা। কেন গড়ে ওঠে? কারণ ওই জায়গায় হয়তো কারখানা চালানোর জন্য বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। এই ধারণার উপর বেস করে একটা 5 নম্বরের প্রশ্ন আসে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন এক জায়গায় জড়ো হয়েছে বা একদেশী ভবন হয়েছে? এর আসল কারণগুলো হলো: 1, ওখানেই আকরিক লোহা আর কয়লার খনিগুলো আছে, তাই কাঁচামাল আনতে বেশি খরচ হয় না। 2, কলকাতা, হলদিয়ার মতো বন্দর কাছেই আছে। 3, কম পয়সায় অনেক শ্রমিক পাওয়া যায়। আর 4, নদী থেকে জল সহজে পাওয়া যায়। এই পয়েন্টগুলো গুছিয়ে লিখলেই 5-এ 5। আর এবার আসছে সেই সেকশন যেখান থেকে পুরো নম্বর মানে 10-এ 10 তুলে নেওয়াটা একদম সহজ। হ্যাঁ, আমি ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলছি। এখানে আমি কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। যেমন আরাভালি পর্বত, নর্মদা নদী, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, আর আমাদের রাজধানী দিল্লি। ম্যাপে ঠিক কোন জায়গাটাতে এগুলো আছে ভালো করে দেখে নাও। একটা ফাঁকা ভারতের ম্যাপ নেবে আর পেন্সিল দিয়ে বারবার এই জায়গাগুলো পয়েন্ট করার প্র্যাকটিস করবে। করতে করতে দেখবে একদম হাতের মুঠোয় চলে এসেছে। আর একবার ঠিকঠাক শিখে গেলে 10-এ 10 পাওয়া কেউ আটকাতে পারবে না। তাহলে চলো আজকের পুরো আলোচনাটা একবার ঝটপট রিভিশন করে নেই। দেখে নেই কোন কোন টপিকগুলো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য একদম রেডি করতে হবে। প্রথম অধ্যায় থেকে পড়তেই হবে নদীর ক্ষয়কার্য আর হিমবাহ জলধারার মিলিত কাজ, বায়ুমণ্ডল থেকে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য আর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, বাড়িমণ্ডল থেকে জোয়ার ভাটার কারণ, আর মনে আছে তো ছবিটা কিন্তু আঁকতেই হবে, বর্জ্য ব্যবস্থাপনা থেকে 3R পদ্ধতি আর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে পশ্চিম হিমালয় আর উত্তর দক্ষিণের নদীর পার্থক্য, আর অর্থনৈতিক ভূগোল থেকে চা বা কফি চাষ আর লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর সবশেষে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য আরাবল্লী, নর্মদা, সুন্দরবন আর দিল্লি। তাহলে আশা করি আজকের এই ক্লাসের পর ভূগোল নিয়ে তোমাদের ভয়টা অনেকটাই কেটে গেছে। আমি যে টপিকগুলো বললাম সেগুলো এবার নিজের টেক্সট বই থেকে ভালো করে পড়ো, পয়েন্টগুলো খাতায় নোট করো আর অবশ্যই ছবি আঁকা প্র্যাকটিস করো। ঠিকভাবে প্রস্তুতি নিলে ভূগোল আর ভয়ের বিষয় থাকবে না, বরং এটাই হবে তোমার সবচেয়ে বেশি নম্বর তোলা সাবজেক্ট। তোমাদের কি মনে হচ্ছে
আজকের ক্লাসের পর ভূগোল কি একটু হলেও সহজ লাগছে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। অন্য কোনো বিষয়ের উপর এরকম আলোচনা চাইলে সেটাও জানাতে পারো। পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।